বক্তৃতা মঞ্চে উঠেছি, বক্তৃতা দিতেই হবে। তবে অনেকদিন পর আমরা এই শারীরিকভাবে উপস্থিত হয়ে আমরা দুটো কথা বলার সুযোগ পেয়েছি। তবে আমার আগেকার বক্তা বলেছেন আমি দীর্ঘ বক্তৃতা আমি দেব, হয়তো তা নয়, আমি নাতি দীর্ঘ করার চেষ্টা করব, আপনাদের সহযোগিতা কামনা করছি। ডিসেম্বর মাস কারেন্ট চলে গেল। ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস, আনন্দের মাস, তেমনি দুঃখ বেদনা এবং শোকের মাস। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়ের ঠিক পূর্ব মুহূর্তে একটি জাতিকে মেধা, মনন, শিক্ষা এবং সংস্কৃতি পঙ্গু করার হীন মানসিকতায় 1971 সালের 14ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস সহ এক ঘাতক চক্র ঢাকায় অবস্থানরত অতিথিযশা বুদ্ধিজীবী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করে। ইতিহাসের এই বর্বরতম হত্যাকাণ্ডে সমগ্র জাতি গভীরভাবে শোকাকিভূত। আমরা গভীর বেদনার সাথে ভারাক্রান্ত হৃদয়ে তাদের এই আত্মাহুতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাঙালি জাতির মুক্তি সংগ্রামে এই সব বুদ্ধিজীবীদের মধ্যে বুদ্ধিজীবীদের মেধা, মনন এবং লেখনের মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, পথ দেখিয়েছেন মুক্তি, আর সেইটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। 1971-এর 25শে মার্চ থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত সর্বমোট প্রায় 1127 জন বুদ্ধিজীবী শহীদ হয়েছেন। তাদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকৌশলী। আমি ভারাক্রান্ত হৃদয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর নাম শ্রদ্ধা সহকারে স্মরণ করতে চাচ্ছি। ইতিপূর্বে আমার এক বক্তাও সাহেব উল্লেখ করেছেন। তারা হলেন প্রফেসর মনির চৌধুরী, জহির রেহান, প্রফেসর জি.সি. দেব, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, ডক্টর মোফাজ্জল হোসেন চৌধুরী, ডক্টর আনোয়ার পাশা, ডক্টর ফজলে রাব্বি, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সাংবাদিক সিরাজুল হোসেন, সেলিনা পারভিন, নিজামউদ্দিন আহমেদ প্রমুখ। সুপ্রিয় সুধীবৃন্দ, স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত। আমরা এখনো জাতির শ্রেষ্ঠ সন্তানদের বর্বর হত্যাকারীদের বিচার করতে পারিনি, সম্পন্ন হয়নি, শেষ করতে পারিনি যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচার। এইসব ঘাতকদের বিচার এই বাংলাদেশে হতেই হবে। খুব সুপ্রিয় উপস্থিতি, 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, আমাদের জাতীয় জীবনের গৌরব, উজ্জ্বল ও চিরভাস্বর এই দিনটি। 1971 সালের এই দিনে রমনা রেসকোর্স ময়দানে দাম্ভিক পাকিস্তানি বাহিনী, সেনাবাহিনী সম্মিলিত মুক্তি ও মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করে। 71 সাল থেকে এই দিনটি একটি শুধু তারিখ নয়, জাতীয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মহান বিজয় দিবসের এই পরম লগ্নে সচোদ্য চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কালজয়ী নেতৃত্বে অভ্যুদয় হয় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। 30 লক্ষ শহীদের তাজা রক্ত এবং 2 লক্ষ মা বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে রক্তক্ষয়ী দীর্ঘ 9 মাসের সশস্ত্র
সংগ্রামের মাধ্যমে 16ই ডিসেম্বর অর্জিত হয় মহান স্বাধীনতা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কৃতজ্ঞ জাতি নানা অনুষ্ঠানের মাধ্যমে সশব্দ বেদনায় স্মরণ করছে সেই সব অকুতোভয় সৈনিকদের, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে এই বিজয়, এই আমাদের স্বাধীনতা। প্রিয় উপস্থিতি, বর্তমান সরকারের সার্বিক পরিকল্পনায় দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা, সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী এই অর্জন সম্ভব হয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশ নিজের শক্তিতে পদ্মা সেতুর মতো বিশাল নির্মাণ কাজ অতি শীঘ্রই সম্পন্ন করতে চলেছে। শুধু তাই নয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এটির কাজও সমাপ্তি হবে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের মতো ব্যয়বহুল প্রকল্প ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়াও দ্রুত সম্পন্ন হতে চলেছে মেট্রো রেল প্রকল্প, গভীর পায়রা সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য মহাপ্রকল্প। আজ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির দেশের একটি এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। এমন একটি গৌরবময় দেশের স্বপ্নই তো দেখেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সুপ্রিয় উপস্থিতি, আমি এই সময় কিছু আমাদের বিজয়ের মাস, আনন্দের মাস, এরই আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে আমাদের কি অর্জন, সেটি আমি দু একটা তথ্য দিয়ে তুলে ধরতে চাই। একটা সংক্ষেপে বলার চেষ্টা করবো। মাননীয় সভাপতি, কতক্ষণ বলতে পারবো? 5 মিনিট 10 মিনিট? না, আমি আপনার কিন্তু ভালো বক্তা না, আমি জাস্ট বলার চেষ্টা করছি, ধৈর্য কামনা করছি। আপনারা সবাই জানি হেনরি কিসিঞ্জার কি বলেছিলেন, উনি গলাবিহীন ঝুড়ি। সেই প্রেক্ষিতে আমরা কতটুকু অর্জন করেছি, কতটুকু আমাদের আনন্দ, সেইটুকুই আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। জননেত্রী শেখ হাসিনা নবম পার্লামেন্ট সংসদ ইলেকশনের আগে উনি একটা বক্তব্য দিয়েছিলেন খুব স্পেসিফিক ভাবে, যে বাংলাদেশ 2021 সনের মধ্যে অবশ্যই ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে। এটার চাক্ষুষ প্রমাণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এর পক্ষে দু একটা তথ্য আমি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন আপনারা সবাই হয়তো জানেন 2015-16 সালের দিকে ছিল প্রায় 15,000 মেগাওয়াট। এখন এটা দাঁড়িয়েছে প্রায় 22,000 মেগাওয়াটের মতো। এবং শুধু তাই নয়, আনন্দের বিষয় এটি, আমাদের কিন্তু প্রায় 100% কিন্তু আমাদের জনগণ তারা বিদ্যুতের সুবিধা পাচ্ছে। একটি শুনে হয়তো আমরা অত্যন্ত ভালো বোধ করব। পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যদি তুলনা করি, বাংলাদেশে 100% কিন্তু বিদ্যুতের সুবিধা পাচ্ছে, মোর দেন 99%, সেই তথ্য আপনারা সবাই জানেন। কিন্তু সারা পৃথিবীতে প্রায় 1.2 বিলিয়ন আর 120 কোটি মানুষ কিন্তু বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। এটা কার কারণে হয়েছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে আমরা কিন্তু এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। বাংলাদেশের লোকসংখ্যা কত? 17 কোটি।
কিন্তু আমাদের মোবাইল কানেকশন কিন্তু মোর দ্যান 18 কোটি। ইন্টারনেট ইউজারের সংখ্যা 13 কোটি। আমাদের আনন্দের বিষয়, এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় অর্ধেক মানুষ এই ইন্টারনেট ফ্যাসিলিটি থেকে বঞ্চিত। আমরা কত ভাগ্যবান সেটাও কিন্তু সেটাই বলতে চাচ্ছি। আমাদের দেশে যদি আমরা গ্রাম পর্যায়ে বলি, এরকম ডিজিটাল সেন্টার আপনারা হয়তো জানেন প্রায় 8,500 কিন্তু ডিজিটাল সেন্টার স্থাপিত হয়েছে থ্রু দ্য কান্ট্রি, এবং সেখানে প্রায় 300 ধরনের সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধা মানুষজন ভোগ করছে। আইসিটি খাতে বর্তমানে রপ্তানি আছে $1.3 বিলিয়ন, দ্যাট ইজ $130 কোটি। এটা বড় অর্জন আমাদের। বাংলাদেশে বর্তমানে প্রায় 1000 কোম্পানি কিন্তু সফটওয়্যার তৈরি করছে এবং কয়েক হাজার কিন্তু আমাদের এই টেকনিশিয়ান কিংবা বুদ্ধিজীবীরা এক্সপার্টরা সেখানে কাজ করছে। হেনরি কিসিঞ্জার তো বলেছিলেন উনি যে আমাদের তলাবিহীন জড়ি। যাই হোক, আমাদের বর্তমানে যখন আমরা স্বাধীন 71 সনে আমাদের চাউল উৎপাদনটা মাত্র 1 কোটি টন, সেটা এখন দাঁড়িয়েছে প্রায় 4 কোটি কাছাকাছি। শুধু তাই নয়, আমরা কিন্তু ফ্রুট প্রোডাকশন রেটে আমরা কিন্তু বাংলাদেশে এখন প্রথম, এবং তৃতীয় পজিশনে আছে ভেজিটেবল প্রোডাকশনে। চাল এবং কালচার ফিড, যেটা এটা বাংলায় কি বলে, এটা মশলা আর্টিফিশিয়াল, যেটা চাল এবং আমাদের কালচার ফিড যেটা, সেটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড দিয়ে আমাদের প্রোডাকশনের ফোর্থ পজিশন, এবং ন্যাচারাল ফিশ প্রোডাকশনের বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ফিক্স। এগ্রিকালচার প্রোডাকশনে আমাদের দেশে যে এগ্রিকালচার প্রক্রিয়াজাত হচ্ছে, কৃষিজাত পণ্য, সেইটা কিন্তু বর্তমানে প্রায় 144টি দেশে রপ্তানি হচ্ছে। তার পরিমাণ প্রায় $120 কোটি। 4-5 বছর আগে এটা ছিল প্রায় $50 কোটি, এখন সেটা দাঁড়িয়েছে $120 কোটি। কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর মধ্যে 8th পজিশন ইন পপুলেশন, বাট ইন টার্মস অফ এরিয়া 94th পজিশন। ছোট্ট দেশ, অনেক লক্ষ্য, তবু আমরা কিন্তু অনেক একটা ভালো পর্যায়ে পৌঁছেছি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। গার্মেন্টস সেক্টরের আয় রপ্তানি প্রায় $32 বিলিয়ন। কেন ইমাজিন? যাই হোক, হেনরি দেশে আছে উনি মনে হয়। আমি ইকোনমিক ডেভেলপমেন্ট কিসের দিয়ে এখন তথ্য বলতে চাচ্ছি। আমাদের মিশন তো আছে, আমরা অর্গানিক ডেভেলপিং স্টেটের আমরা কাতারে দাঁড়িয়েছি। আমরা এক্সপেক্টিং উইল বিকাম ডেভেলপ কান্ট্রি বাই 2041। সেই রেসপেক্টে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন কিন্তু $1300। আমরা আশা করছি 2061 সালে 2061 সালে আমরা এটা প্রায় $15,000 কিন্তু আমরা আশা করছি। গভর্নমেন্টের একটা এক্সপেকটেশন। আমাদের বাৎসরিক বাজেট $50 মিলিয়ন। আমরা এক্সপেক্ট করছি 2041 সালে এটা দাঁড়াবে $600 মিলিয়ন। আমাদের জিডিপি কিন্তু বর্তমানে $225 মিলিয়ন। সেটা আমরা আশা করছি 2041 সালে এটা দাঁড়াবে প্রায় $2.6 ট্রিলিয়ন। আমরা আশা করছি আমরা কিন্তু এটাতে পৌঁছে যাব।
বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই দেশে মাত্র 5টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেখানে হয়েছে 162টি বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় 2টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় 106টি, আর পাবলিক বিশ্ববিদ্যালয় 55, এবং উচ্চশিক্ষা গ্রহণ করছে প্রায় 44 লক্ষ শিক্ষার্থী। This is the present statistics. এটাও আমাদের কিন্তু অনেক বড় পাওনা, আমরা এতটুকু পৌঁছতে পেরেছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনার বেশি সময় নেব না, আমি কিছু কয়েকটা তথ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি গত সপ্তাহে ফোর্থ ইন্টারন্যাশনাল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমি একটা ওখানে ফিজিক্যালি একটা অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, সেখানে আমি কিছু বক্তব্য শুনেছি, সেখান থেকে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমি আগেই বলেছি ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়েছে। সেটি কিন্তু আরেকটা জিনিস যেটি আমি ওখানে শুনছি বুঝতে পেরেছি, বর্তমানে অনলাইন শ্রম শক্তিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইট ইজ এ গুড সোর্স অফ ইনকাম। আমার এখনো মনে পড়ে 1975 সনের 14 জুন বঙ্গবন্ধু বেতবুনিয়ায় স্যাটেলাইটের 8 স্টেশনের প্রথম উদ্বোধন করেন। 1975 14 জুন। 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় গাজীপুরে কালিয়াকৈর হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত হয়। বর্তমানে হাইটেক পার্কের সংখ্যা রহিম কতজন কয়টি হয় বলে 39, 40টি হাইটেক পার্ক হয়েছে। অনেকগুলো শেষ হয়েছে, অনেকগুলো শেষ হওয়ার কথা। দিস ইজ আওয়ার গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশের যে ভিত্তি প্রস্তর তৈরি করে গেছেন, সে পথ ধরেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশের এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। এক যুগেরও বেশি পথ চলায় প্রমাণিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক উন্নয়ন দর্শন। সরকারের বর্তমান লক্ষ্য 2025 সালে আইসিটি রপ্তানি আয় $5 বিলিয়ন ও তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থান হবে প্রায় 30 লাখ মানুষের। করোনা মহামারীতে যখন গোটা বিশ্ব টালমাটাল পরিস্থিতি মোকাবেলা, এমনকি উন্নত দেশগুলোতেও যখন হিমশিম কাটছিল, তখন সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ মানুষকে দেখিয়েছে নতুন পথ, জাগিয়েছে প্রেরণা। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের সকলেরই আন্তরিক সহযোগিতায় আমরাই বলতাম একেবারে প্রথম থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ আমরা 20 এপ্রিল আমরা একটা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করতে পেরেছিলাম। এটা আমাদের বড় অর্জন, সেটা সম্ভব হয়েছে আপনাদের সবারই সহযোগিতা। বিভিন্ন জায়গায় কথাটা বলেছি যে 20 এপ্রিল 2020 সনে আমরা কিন্তু অনলাইনের একাডেমিক প্রোগ্রাম চালু করেছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে তথ্য ও যোগাযোগের প্রযুক্তির যে প্রসার ঘটেছে তা পুরোপুরি কাজে লাগিয়ে 2041 সালের মধ্যেই সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ জ্ঞান ভিত্তিক উন্নত বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা আমাদের শেষের দিকে আমাদের সভাপতি আমি যে আন্তর্জাতিক ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যোগদান করেছিলাম, সেখানকার একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব, যেটি আমাদের সবারই একটু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা কোথায় দাঁড়িয়েছি শিল্প
শিল্প বিপ্লবের ব্যাপারটি নিয়ে। আমরা হয়তো সবাই জানি প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপের স্টিম ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। এর ফলে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রের ব্যবহার তখনই কিন্তু চালু হয় মাত্র। কিন্তু দুঃখের বিষয় এইটি, সেই বিপ্লবের ঢেউ ইউরোপের বাইরে আসতে লেগেছিল প্রায় 120 বছর। অর্থাৎ সেই সুবিধা আমরা পেয়েছি 120 বছর পরে কিছুটা। তৃতীয় শিল্প বিপ্লব সূচিত হয়েছিল বিদ্যুতের ব্যবহারের মাধ্যমে ব্যাপক উৎপাদন বৃদ্ধি করে। It is the second industrial revolution, বিদ্যুৎ উৎপাদন। তবে বাস্তবতা হচ্ছে বিশ্বে এখনো, যেটা আমি আগেই বলছি, 120 কোটি লোক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু আমরা তার অনেক অর্জন করেছি। 100% আমরা কিন্তু বিদ্যুৎ পাচ্ছি। তৃতীয় শিল্প বিপ্লব বা ডিজিটাল বিপ্লব সূচিত হয়েছে ইলেকট্রনিক্স এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির আবিষ্কার ও ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে। That is the third industrial revolution. এক্ষেত্রে বাস্তবতা হচ্ছে বিশ্বের অর্ধেক জনসংখ্যা, আমি আগেও বলছি, এখনো ইন্টারনেট সুবিধা বঞ্চিত, কিন্তু আমরা অনেক এগিয়েছি। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধানতম প্রজেক্ট সমূহ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, কগনিটিভ কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, 5G, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি এবং ন্যানো টেকনোলজি। বিশ্বের অন্যান্য প্রান্তে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে তারা সুবিধা গ্রহণের প্রস্তুতি অলরেডি গ্রহণ করেছে। আমাদেরও এ পথে এগোতে হবে। তারা চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে মানব সম্পদকে প্রস্তুত করার লক্ষ্যে প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সে অলরেডি অন্তর্ভুক্ত করেছে। আমরা এতদূর যেতে পারিনি, কিন্তু আমরা সরকার অবশ্যই ব্যাপারটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব দিক হচ্ছে এটি অন্য তিনটি শিল্প বিপ্লবের তুলনায় দ্রুত প্রসারের সাথে সাথে সমানভাবে মানুষের ক্ষমতায়ন করছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপট এখানে একটু ভিন্ন, কারণ এই নব্য সভ্যতা সিস্টেম সমূহ সমাজের পাশাপাশি মানব সম্পদের দেহে সংযুক্ত করা হয়েছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সভ্যতার এই পর্যায়ে মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতায় সমৃদ্ধ হতে পারলে অল্প সময়ের মধ্যেই মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। এই মতাবস্থায় একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বগতি নির্ভর করবে চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতা সম্পন্ন মানব সম্পদ সৃষ্টির উপরে। আমাদের শিক্ষা, আমাদের চিন্তা চেতনা সবকিছু কিন্তু আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব যাতে আমরা করি বা অংশগ্রহণ করি, সেটাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। এবং আমি আপনাদের সবারই আন্তরিক এ ব্যাপারে, যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, সবাই আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সুধী, আমি একেবারে শেষ পর্যায়ে এই মহান দিবসে আমি